হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আবার চলে এসেছি অক্টোটেকের পক্ষ থেকে নতুন একটি ফোনের নতুন একটি রিভিউ নিয়ে। আজকে আজান সাহেবের এই ফোনটা রিভিউ করার কথা ছিল। আজান সাহেবকে অনেকবার ফোন দিছি, কিন্তু আজান সাহেব ফোন ধরে নাই, তাই ওনার বাসার সামনে এসে পড়েছি। চলুন উনি কি করছে আজকে আপডেট দিন, দেখে আসি। আসুন। যা ভাবছিলাম তাই, আজানের বাসার গেট সব সময় খোলা থাকে, কারেন্ট বিল দেওয়ার দরকার পড়ে না। দেখি বন্ধু আজান, কিরে গানের আওয়াজ করতে পাওয়া যায়? বন্ধু আজকে না তোমার এটা রিভিউ দেওয়ার কথা ছিল। চলতেছে, ওই যে চলতেছে, গান চালাই যাচ্ছি। এটাতে সাউন্ড এটা তাড়াতাড়ি কাজ শেষ করো, বাদ দাও এরকম করো। ও বুঝলাম না আমি কিছু। আরে ভাই ভিডিও চলতেছে কেন লাগে? মেনলি আজকে অনেক কাজ, যদিও ঠিক আছে, তো কাজের ফাঁকে ফাঁকেই আজকে ভিডিওটা করি। যেহেতু একটা দিনই ছুটি পাই, স্পেসিফিকলি কাজ করতে করতে রিভিউটা দিব। আর ফোনটা বিগত আমরা 6-7 দিন যাবত চালাইছি, যার কারণে রিভিউটা আসতে একটু লেট হতে পারে, বাট ইটস ওকে। আই হোপ আপনারা সবাই বুঝতে পারবেন আমাদের কষ্টটা, ঠিক আছে। এবং অনেকে কিন্তু সাবস্ক্রাইব করে না, অবশ্যই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন। স্পেশালি আমি যখন এই ফোনটা ইউজ করছি তখন আমার কাছে মানে ওভারঅল যদি আমি এক্সপিরিয়েন্সের কথা বলি, আমার কাছে বেস্ট মনে হয়েছে। যে ঠিক আছে, যদি আমি অন্য কোনো ফোন স্পেসিফিকলি চালাইতে চাই তাহলে আমার ফার্স্ট চয়েস থাকবে Honor 400 Pro। সো এটার ডিটেলসে যাব, বাট একটু কাজ করতে করতে ততক্ষণ আপনারা একটু ইন্ট্রোটা দেখে আসুন আমাদের। ফোনটার যদি ফার্স্টে এক্সপিরিয়েন্সের কথা বলি, সেক্ষেত্রে কিন্তু ফোনের সবচেয়ে জোস যে জিনিসটা লাগছে সেটা হচ্ছে গিয়ে ফোনের ডিসপ্লেটা। আর ফোনের ফ্রন্টে গ্লাস, ব্যাকেও গ্লাস, যদিও ব্যাকের গ্লাসে ফিঙ্গারপ্রিন্টের ছাপ পড়ে যায়, এবং বডিতে ইউজ করা হয়েছে আপনার হচ্ছে গিয়ে প্লাস্টিক ফ্রেম, অ্যাজ ইউজুয়াল যেটা ইউজ করে বেশিরভাগ ফোনে এরকমই হয় আসলে। সো এটা নিয়ে কোনো কমপ্লেন করার কোনো ওয়ে নেই। এবং ফোনে হচ্ছে গিয়ে আপনার 1 বিলিয়ন কালার সাপোর্ট করে অ্যামোলেড প্যানেল ইউজ করছে, এবং 120 হার্টজের রিফ্রেশ রেট, যেটা আমরা সব ফোনেই অলমোস্ট দেখতে পাই। তাছাড়া কিন্তু ফোনের যেটা সবচেয়ে মজাদার ব্যাপার সেটা হচ্ছে গিয়ে নেটফ্লিক্স এবং অ্যামাজনে কিন্তু HDR সার্টিফিকেট পাওয়া। সো আপনি যে কোনো ধরনের মুভি স্ট্রিম করেন না কেন বা গেম খেলেন না কেন, রেজলিউশন কিন্তু 100 পাবেন। এটা নিয়ে কোনো কম্প্রোমাইজ করে নেওয়া না। তাছাড়া ফোনটা সাইজ অনুযায়ী কিন্তু বেশ হালকা। ফোনটার সাইজটা হচ্ছে কি 6.7 ইঞ্চির একটা বড় সড়ো ডিসপ্লে ইউজ করছে, এবং হচ্ছে ওয়েট এটার অলমোস্ট 205 গ্রাম। এবং থিকনেসের যদি কথা বলি সেক্ষেত্রে কিন্তু 8.1 mm, মানে বেশি মোটাও না আবার বেশি চিকনও না, মোটামুটি। ডিজাইনের দিক থেকে কিন্তু ফোনের ক্যামেরার যদি বামটা দেখেন তাহলে ক্যামেরার বামটাতে একটু নতুনত্ব আসছে। ক্যামেরার বামটা হচ্ছে গিয়ে 3টা ক্যামেরা ইউজ করছে, এবং ডিজাইনটা খুবই অসাধারণ করছে। আসলে আমি একটু হাঁপাই গেছি, তো 7 তলা হাইটে উঠছি, তো লিফটটা আজকে নষ্ট। ক্যামেরার যদি বিষয়টা বলি সেক্ষেত্রে কিন্তু ব্যাকে ইউজ করেছে 200 মেগাপিক্সেলের একটি মেইন লেন্স, এবং ফ্রন্টে যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে 50 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। বাদ বাকি ডিটেলস বলবো, ততক্ষণ আমি একটু পানি দিয়ে গেছে। আসেন। ক্যামেরাতে স্পেক্স অনুযায়ী 200 মেগাপিক্সেলের একটি আইসোসেলের HP3 লেন্স ইউজ করা হয়েছে, যেটা কিনা একটা ভালোই বেশ বড়সড় লেন্স ছিল, বা একটা ভালো লেন্স বলতে পারেন। এবং সাথে 50 মেগাপিক্সেলের 3x এর যে টেলিফোটো লেন্সটা রয়েছে সেটাতে কিন্তু সনি IMX এর 856 এর একটি লেন্স ইউজ করছে, এবং সাথে কিন্তু রয়েছে 12 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা। সো আমরা যখন মেইন লেন্স দিয়ে ছবি তুলি তখন কিন্তু আমাদের কাছে ছবিগুলি বেশ স্যাচুরেটেডও মনে হয় না এবং বেশ ন্যাচারালও মনে হয়নি। তো যারা ফিমেল ইউজার রয়েছেন তাদের কাছে ফোনটা ক্যামেরা অনেক বেশি ভালো লাগবে, বাট যারা নর্মাল ইউজার রয়েছেন তাদের কাছেও কিন্তু ভালো লাগবে, খারাপ লাগবে না, বাট হালকা একটু এদিক সেদিক হতে পারে, বাট প্রাইস অনুযায়ী এটা কিন্তু কম্প্রোমাইজ করাই যেতে পারে।
মেইন ক্যামেরাতে 200 মেগাপিক্সেলের যে লেন্সটি ইউজ করা হয়েছে সেখানে দারুণ ডিটেল এবং উজ্জ্বল রং দিনে এবং রাতে দুই ক্ষেত্রে আমরা পাচ্ছিলাম। কন্ট্রাস্ট ও রিয়েলিস্টিক রঙের ফটোগ্রাফির পারফরমেন্স চমৎকার ছিল এবং এইচডিআর দৃশ্য ও ল্যান্ডস্কেপে দৃশ্যমান ডায়নামিক রেঞ্জ প্রভাব দৃশ্যকে জীবন্ত করে তুলতেছিল। সো বলতেই পারেন ক্যামেরার দিক থেকে কিন্তু এটা ভালোই কালার কন্ট্রাস্ট দিবে আপনাকে। এবং রাতের যে ছবিগুলি তুলেছিলাম আমরা, সেই ছবির ক্ষেত্রে কিন্তু দেখা গেছে যে কালারগুলি মোটামুটি ন্যাচারাল থাকে, কন্ট্রাস্টটি স্যাচুরেটেড পিক তুলে না, ডে লাইটের মতো এক্সপোজার ব্যালেন্সটা ভালো থাকে। অ্যান্ড রাতের ছবিগুলো হাইলাইটস একটু ব্রাইট ওভার এক্সপোজ করে অতিরিক্ত ব্রাইট বানিয়ে ফেলে না। ছবিগুলি প্রডিউসের ক্ষেত্রে ভালোই ছবি দিচ্ছিল। টেলিফোটো ক্যামেরাতে 50 মেগাপিক্সেলের যে লেন্সটা ইউজ করা হয়েছে সেখানে কিন্তু 2x থেকে 3x আমরা যখন জুম করে ছবি তুলছি তখন বেশ পরিষ্কার ছবি দিচ্ছিল, কিন্তু যখন আমরা 50x চলে গেছি তখন কিন্তু ছবিগুলো এত একটা শার্প আসছিল না। পোর্ট্রেটের ক্ষেত্রে 1 এবং 1.5 এবং 2x যেই ছবিগুলো তোলা হচ্ছিল, এই ছবিগুলোর ক্ষেত্রে মানে এই ছবিগুলো থেকে টেলিফোটো ইউজ করে যে ছবিগুলো তোলা হয়েছে সেগুলির কালার এবং শার্পনেস অনেক ভালো আসছিল। আলট্রা ওয়াইডে 12 মেগাপিক্সেলের যে অটো ফোকাস বা ম্যাক্রো লেন্স রয়েছে সেখানে কিন্তু অনেক ভালো ছবি দিচ্ছিল, মানে অ্যাজ ইউজুয়াল যে ক্যামেরাগুলি রয়েছে সেগুলির থেকে। সেলফিতে কিন্তু 4K-তে 30 FPS-এ ভিডিও করা যাচ্ছিল এবং ভিডিওর কোয়ালিটি কিন্তু প্রচুর শার্প ছিল। সো যারা কিন্তু ভিডিও করে বা ব্লগ করে থাকেন তাদের জন্য কিন্তু এটা একটি সুবিধাজনক হতে পারে। ফোনটিতে ইউজ করা হয়েছে কিন্তু স্টিরিও স্পিকার। অ্যাজ ইউজুয়াল এই ফ্ল্যাগশিপ সিরিজগুলিতে আপনার স্টিরিও স্পিকারটা ইউজ করা হয়ে থাকে এবং স্পিকারের সাউন্ড ছিল বেশ লাউড। তাছাড়া ফোনটিতে থাকছে না কোনো 3.5mm জ্যাক, কারণ 3.5mm জ্যাক এখন এত রেঞ্জের বা এই রেঞ্জের ফোনগুলির ভিতরে থাকে না। তাছাড়া এই হিসেবে ইউজ করতে পারেন কিন্তু একটা TWS অথবা সাথে একটা সি টাইপ মানে টাইপ সি একটা হেডফোন ইউজ করতে পারেন যদি আপনার বেশি দরকার পড়ে। ফোনটিতে প্রোটেকশন হিসেবে ইউজ করা হয়েছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট যখন আমরা চেক করি এবং এটা খুবই স্মুথ ছিল, তবে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টটা যদি আরেকটু উপরে দিত তাহলে আই গেস একটু বেটার হতো, কারণ বর্তমানের ফিঙ্গারপ্রিন্টগুলি কিন্তু একটু নিচে হয়ে থাকে। নিচে হলে অনেক সময় একটু এটা অনেকের জন্য অসুবিধার কারণ হতে পারে, বাট অনেকের এটা কমফোর্ট হইতে পারে। সো এটা নিয়ে আসলে মাতামাতি করার কিছুই নেই। অনর কিন্তু বর্তমানে এআই নিয়ে অনেকটা কাজ করছে এবং বর্তমানে যেহেতু এআইয়ের যুগ, সো সবাই কিন্তু এই রেসে লেগে পড়েছে। অনরও কিছু কিছু জিনিস আপগ্রেড করেছে, তার ভিতরে ওদের স্পেশাল দুইটা ফিচার্স আমি ঘাটাঘাটি করে পেলাম। একটা হচ্ছে এআই ইরেজার আর একটা হচ্ছে এআই পেন্টিং। এআই ইরেজারের মাধ্যমে আপনি একটা ছবির অতিরিক্ত যে অবজেক্টগুলি রয়েছে সেগুলি চাইলে মুছে ফেলতে পারবেন, যেটা কিনা আমরা স্যামসাংয়ে এবং আইফোনে দেখতে পাই। যদিও এই অনরের কিন্তু এআই ইরেজার যেটা রয়েছে সেটা কিন্তু আইফোনের থেকেও বেটার আউটপুট দিচ্ছিল। তাছাড়া এআই যে পেন্টিং রয়েছে সেটা দিয়ে আপনি চাইলে একটা ছবির অতিরিক্ত যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সেটাকে কিন্তু অ্যাড করতে পারবেন। যেহেতু এআইয়ের যুগ চলতেছে, সো আমরা কিন্তু রেগুলারই অ্যাজ ইউজুয়াল ফেসবুক বা ইউটিউবে এআইয়ের অনেক ধরনের ভিডিও দেখে থাকি যেগুলি এআই দ্বারা মেক করা হয়। সো অনরও কিন্তু সেই দিক থেকে পিছিয়ে নেই। সেক্ষেত্রে তারা গ্যালারিতে গেলে 2D ফটোজের মাধ্যমে আপনি ওই ফটোটাকে কনভার্ট করে ভিডিওতে কনভার্ট করতে পারবেন। আমরাও কিছু ট্রাই করেছি টুকটাক, সেখান থেকে আমরা জানতে পেরেছি এটাকে আপনি ফটোজ থেকে ডাইরেক্ট ওইখানে কনভার্ট করে ভিডিও মেক করতে পারবেন। এবার আসা যাক ফোনটির ব্যাটারি নিয়ে। ফোনটিতে কিন্তু 6000 mAh একটি বড় সড়ো ব্যাটারি ইউজ করা হয়েছে। তাছাড়া আমরা কিন্তু গোপন সূত্রের মাধ্যমে জানতে পেরেছি ইউরোপ রিজিয়নগুলিতে কিন্তু অনর 400 প্রোতে 5300 mAh ব্যাটারি ইউজ করা হচ্ছে। সো এই বিষয় নিয়ে যদি আপনার কোনো কনফিউশন থাকে আপনি চাইলে ফোনের সেটিংসে গিয়ে চেক করে নিতে পারবেন। ফোনটিতে কিন্তু 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্টও রয়েছে। সো যারা ওয়্যারলেস চার্জিং চাচ্ছিলেন তাদের জন্য সুখবর একটা। এছাড়া ব্যাটারি যেহেতু এত বড় সড়ো দেওয়া হয়েছে সেক্ষেত্রে নর্মাল ইউজারদের জন্য 1.5 দিন অনায়াসে কাটিয়ে দিতে পারবেন, কিন্তু যারা বেশি বেশি গেমিং করেন এবং রাফ টাফ ইউজ করেন তাদের জন্য কিন্তু 5-6 ঘন্টা আনুমানিক টানা কন্টিনিউয়াসলি চালাতে পারবেন। যেহেতু ব্যাটারিটি অনেক বড় সড়ো সেক্ষেত্রে লং টাইম কিন্তু গেমিং করতে পারবেন, লং টাইম মুভি দেখতে পারবেন, লং টাইম ভিডিও করতে পারবেন। এটা নিয়ে কিন্তু প্যারা খাওয়ার কিছু নেই। আর এই ব্যাটারিকে ব্যাকআপ করার জন্য কিন্তু অলরেডি বক্সের ভিতরে অনর 100 ওয়াটের চার্জার দিয়ে দিয়েছে, যেটা আপনি জাস্ট ফোনটা রাখবেন, ওয়াশরুমে যাবেন, ওয়াশরুম থেকে আসবেন এবং দেখবেন ফোন ফুল চার্জ হয়ে গেছে। সো এটা কিন্তু খুবই একটা মজাদার বিষয়। এখন এই ব্যাটারি ব্যাকআপ কিন্তু এমনি দেওয়া হয়নি, এর পিছিয়ে কিন্তু সবচেয়ে বড় রিজন হয়েছে কিন্তু এটার চিপসেট হিসেবে কিন্তু অনর 400 প্রোতে ইউজ করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 3।
আমরা যারা কোয়ালকম স্ন্যাপড্রাগনের ফ্যান রয়েছি তারা কিন্তু অলরেডি জানি যে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 3 কিন্তু একটা অনেক নোন একটা চিপসেট, যেটা কিন্তু 4 ন্যানোমিটারের একটা চিপসেট। সো এই চিপসেট দিয়ে কিন্তু আপনি চাইলে যে কোনো ধরনের গেমিং করতে পারবেন। সো সেক্ষেত্রে আমরা পাবজি, ফ্রি ফায়ার, নিড ফর স্পিড, কল অফ ডিউটি এবং কিছু ছোটোখাটো গেম ট্রাই করে দেখেছি এবং প্রত্যেকটা গেমই কিন্তু আমরা হাই গ্রাফিক্সে খেলছি। সেক্ষেত্রে আমরা কোনো ধরনের ল্যাগ ট্যাগ এসবের দেখা পাইনি। তবে ফোনটি যখন আপনি 1.5 থেকে 2 ঘন্টা রান করবেন হালকা একটু গরম হবে। সো ফ্ল্যাগশিপ ফোনের ক্ষেত্রে কিন্তু হালকা একটু গরম হওয়াটা এটা কিন্তু একেবারে নর্মাল ব্যাপার। তাছাড়া ফোনটি কিন্তু ম্যাজিক ওএস 15-তে রান হচ্ছে, আরও 6টা মেজর আপডেট পেয়ে যাবে, সরি অ্যান্ড্রয়েড 15-এ রান হচ্ছে, আরও 6টা মেজর আপডেট পেয়ে যাবেন এবং ফোনটি কিন্তু ম্যাজিক ওএসে রান হচ্ছে। ফোনটি বর্তমান মার্কেটে 3টি কালারে লঞ্চ হয়েছে। একটি অলরেডি আমাদের হাতে রয়েছে, এটা হচ্ছে মিডনাইট ব্ল্যাক, অপরটি হচ্ছে গিয়ে টাইডাল ব্লু এবং হচ্ছে লুনার গ্রে। আউট অফ দ্য ট্র্যাক একটি ইনফরমেশন দিয়ে দিই আপনাদেরকে। অনেকে আমাদেরকে কমেন্টে জিজ্ঞাসা করেন যে বর্তমানে অনারের যে ফোনগুলি সেখানে কিন্তু গ্রিন লাইন পড়ছে, সো লেটেস্ট যে মডেলগুলি রয়েছে সেখানে কি গ্রিন লাইন পড়বে কি না। আমি বলবো যদি আপনি অফিসিয়াল পারচেস করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার ডিসপ্লে নিয়ে কোনো টেনশন করার কিছুই নেই, ওরা ডাইরেক্ট আপনাকে সার্ভিসটা দিয়ে থাকবে। বাট আনঅফিসিয়াল পারচেসের ক্ষেত্রে কিন্তু একটু জাস্টিফাই করে নেবেন যাতে আপনার জন্য ইজি হয়, বা তারাও কিন্তু অনেক সময় ওয়ারেন্টি ক্লেম করে দেয়, আপনারা চাইলে সেখানে কথা বলে নিতে পারেন। আমি এতক্ষণ যে ভিডিও করছি এই টাইমটিতে মার্কেটে কিন্তু অলরেডি প্রাইসটা কমে গেছে, অফিসিয়াল আনঅফিসিয়াল দুইটারই। সো এই বাজেটের ভিতরে কিন্তু অ্যারাউন্ড 60K বাজেটের ভিতরে এটা হতে পারে আপনাদের জন্য একটা বেস্ট চয়েস। সো তাড়াতাড়ি করে চলে যান এবং পারচেস করে নেন। ততক্ষণ পর্যন্ত আমি আজান বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে নতুন কোনো ফোনের সাথে নতুন কোনো গল্প নিয়ে। আসসালামু আলাইকুম।